নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প হ্যাংলা। বাজার সাপটে বড়লোক হয়েছে মীরনার বাবা। বালিগঞ্জে বাড়ি করেছে চমৎকার আর্টিস্টিক ছাদে। সমস্ত বাড়িটা নয়, কেবল সামনের অংশটা। বাইরের মানুষরা যে অংশে আসে এবং পথচারী রাস্তা থেকে যে অংশ দেখতে পায়। ভিতরের অন্দরমহলে 4 মহলা দুর্গা বাড়ির পুরনো ঐতিহ্য খানিকটা ভদ্র সাজ করে হাজির আছে। মীরনার বাবা জবরদস্ত লোক। অনেক টাকা আছে বলে নয়, বাড়ি করা, মোটর কেনা, মেয়েকে 300 টাকায় শাড়ি কিনে দেওয়া প্রভৃতি দরকারি বিষয়ে ছাড়া কদাচ টাকার অপচয় করে না বলে। এমনকি সামনে দোয়ানো দুধ ভালো হচ্ছে না বলে বাপ বেটিতে মিলে গোয়ালাকে শাসাতে পর্যন্ত পারে বলে। যে ফার্ম কন্ট্রাক্ট নিয়ে বাড়িটা তৈরি করেছিল তারা তাকে ঠকাতে সাহস করেনি। বিমাল সেন আর দাদা ভাই লাল ভাই দুজনেরই সার্টিফিকেট দেখিয়েছিল। বিমাল সেনের বাড়িটা 37টা ফ্ল্যাটের প্রত্যেকটাতে আলো বাতাস যায়, রাস্তা নজরে পড়ে। দাদা ভাই লাল ভাইয়ের 7 তলা বাড়ির উঠোনে দাঁড়িয়ে আকাশকে দেখতে পাওয়া যায়, একটা লম্বা চোঙার ঢাকনির মতো। তাতে কাজ হয়নি। মীরনার বাবার আরও উঁচুতে প্রভাব। সুলেখা, সুধা ও মীরনা একই কলেজে পড়ে। সুলেখা ও সুধা মিলের সাফ শাড়ি পরে কলেজে যায়। মীরনার তো রং বেরঙের 100-3 শাড়ি সর্বদা মজুদ আছেই। পুরনো 2-4খানা বাতিল হতে না হতে নতুন 5-7খানা এসে জোটে। সুলেখা ইচ্ছা করে 2বার এবং মীরনা অনিচ্ছায় 1বার ফেল করায় সুধা প্রত্যেকবার পাশ করতে করতে এসে তাদের নাগাল ধরেছে। শহরতলিতে সুলেখা ও সুধার বাড়ি, এক পাড়াতে এবং কাছাকাছি। দুজনের এক ধরনের ভাব হয়েছে, কিন্তু ঘনিষ্ঠতা জন্মেনি। সুলেখা বারবার ফেল করায় সুধা তাকে একটু নিকৃষ্ট জীব মনে করে। সুলেখা সর্বদাই মৃদু মৃদু হাসি দিয়ে বেশি কথা বলার কাজটা চালিয়ে নিতে চায়। এটাও সুধার পছন্দ হয় না। মীরনার নাগাল দুজনেই পায় না। মীরনা নিজেকে ওদের নাগালের বাইরে রেখে দেয়। কলেজে দেখা হয়, কিন্তু না হয় দুটো মনের কথার বিনিময়, না জাগে এক সমতলে দাঁড়াবার অনুভূতি। জমকালো দেহ এবং জমকালো শাড়িতেও নির্বোধ অহংকার টলমল করে বলে মীরনা মাঝে মাঝে ছোট ছোট চোখ দুটির কুটিল দৃষ্টিতে দুজনের দিকে তাকায়। সস্তা মিলের শাড়ির চেয়ে দামি সিল্কে যে মেয়েদের ভালো দেখায়, এই অভ্রান্ত বৈজ্ঞানিক সত্যে মীরনার রীতিমতো সন্দেহ উপস্থিত হয়। মথুরামোহনের একটি খবরের কাগজ এবং একটি রাজনৈতিক দল আছে। সে নিজে এবং জনকয়েক অনুগত ছেলে মেয়ে এই নিয়ে তার দল, এবং এতেই সে সন্তুষ্ট। কারণ দলের গাল ভরা নাম, নিজের বক্তৃতার দাপট আর খবরের কাগজ, এতেই তার বেশ চলে যায়। হিসাব করে নিজের রাজনৈতিক ওজনটুকু সে ধারও দেয়, ভাড়াও দেয়। সুধার সাহায্যে মথুরা মীরনাকে বাগিয়েছে। সুলেখাও হাত লাগিয়েছে, কিন্তু সে একটু গভীর জলের মেয়ে। তার হস্তক্ষেপ ধরতে পারেনি বলেই মীরনার কল্পনায় সেই রং চড়াতে পেরেছে বেশি। মীরনা চড়বড় করে উপরে উঠে নেতৃস্থানীয়া হয়ে দাঁড়িয়েছে অল্পদিনের মধ্যে। এখন সুধাকেই সে কাজের নির্দেশ দেয়। রীতিমতো শক্ত কাজ, যাতে অনেক খাটা এবং হাঁটা দরকার। সুলেখাকে কয়েকবার কাজের শাস্তি দেবার চেষ্টাও করেছিল। স্বয়ং মথুরামোহনের জন্য পারেনি। ও পারবে না, মেয়েটা কোনো কাজের নয়, মথুরা যেন কৈফিয়ত দিয়েছিল। শিখতে হবে না? কি দরকার, সকলকে বিশ্বাস করা যায় না বলে মৃদু হেসেছিল মীরনা। সুধা খুব উৎসাহী। কোনো কাজে সে কখনো না বলে না। সে জানে ভালো ওয়ার্কার হিসাবে সে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।
এটা বজায় রেখে চললে বড় রকম সুযোগ সুবিধা কোনো দিক থেকে জুটে যাবে। শুধু মীর্নার প্রতি গভীর বিদ্বেষে তার গা জ্বালা করে। ও কেন এত উঁচুতে স্থান পেল? মোটরে আসে যায়, বড়লোকের ছেলে মেয়েদের সঙ্গে আড্ডা দেয়। বাড়িতে আজ পার্টি, কাল বসন্তোৎসব করে হাওয়ায় ভেসে দিন কাটায়। তাদের কখনো ডাকে না, তার সঙ্গে আলাপ পর্যন্ত করতে চায় না। একদিন বিনা আহ্বানে সুধা ওর বাড়ি গিয়েছিল। সন্ধ্যাবেলা ড্রয়িং রুমে ৫-৭টি ছেলে মেয়ে বসেছিল। ২-৩ জন সুধার মুখ চেনা। সুনীলের সঙ্গে তো তার আলাপ পর্যন্ত আছে। কাগজের অফিসে একদিন অনেকক্ষণ সে তাকে অনেক কথা জিজ্ঞেস করেছিল। বিশেষ মনোযোগ দিয়ে শুনে তার সমস্ত কথার জবাব দিয়েছিল সুনীল। আর একদিন খুব অল্প সময়ের জন্য আলাপ হয়েছিল বটে, কিন্তু সেদিন সুনীল রাজি হয়েছিল তার বাড়িতে একদিন চা খেতে আসবে। গরিব বলে অবহেলা করবে না। তারপর সে আর সুনীলকে এ পর্যন্ত একটা দিন স্থির করে নিমন্ত্রণ করার সুযোগ পায়নি। কেমন যেন তাকে এড়িয়ে গেছে সুনীল। নিশ্চয় মীর্নার কুপরামর্শে। কিন্তু মুটকি মীর্না ওকে আর কদিন ভুলিয়ে রাখতে পারবে? একদিন তার বাড়িতেও নিশ্চয়ই আসবে চা খেতে। কিন্তু সেই আলোকোজ্জ্বল সুসজ্জিত ড্রয়িং রুমে আধ মিনিট তাকে মীর্না দাঁড়াতে দেয়নি। কারো সঙ্গে আলাপ করিয়ে দেওয়া তো অনেক দূরের কথা। পাশের ঘরে নিয়ে গিয়ে সোজা স্পষ্ট ভাষায় জিজ্ঞেস করেছিল, কি চাই? এমনি আলাপ করতে এসেছি। আর একদিন এসো। আর একদিন এসো? অপমানে বুক ফেটে গিয়েছিল সুধার। কেন আরেকদিন আসবে? আজ তাকে সকলের মধ্যে বসিয়ে চা আর ওই খাবারগুলো কিছু খেতে দিলে দোষ কী হতো? আঘাতটা সামলে নিয়ে পরে সুধা মনে মনে হেসেছে। ওরা ওই রকমই হয়। ওরা বড়লোকের জাত, বজ্জাত। ওদের দিয়ে সমাজের কোনো কল্যাণ হতে পারে? সুলেখা বলে, তোমার অত হিংসা কেন? তুমি তোমার কাজ করে যাও। আমাদের মানুষ বলে গণ্য করবে না? নাই বা করলো, আমরাও ওকে মানুষ বলে গণ্য করব না। তাছাড়া ওকে মথুরাবাবুর তেমন পছন্দ নয়। নয়? সুধা চমকে যায়। সুধা কাজ করে, খুব ভালো কাজ করে। প্রতিদিন বিকালে সে তাদের আপিসে হাজির থাকে, বই পড়ে, অন্য ওয়ার্কারদের সঙ্গে কথা বলে আর উৎসুক দৃষ্টিতে লক্ষ্য করে কে আসছে আর কে যাচ্ছে। হঠাৎ একসময় সে একজনের পিছু পিছু বেরিয়ে যায়। রাস্তায় নাগাল ধরে বলে, বাড়ি যাবেন নাকি মোহনদা? মোহন বিব্রত হয়ে বলে, হ্যাঁ বাড়ি যাব ভাবছি। চলুন আপনার সঙ্গে ভবানীপুর পর্যন্ত যাওয়া যাক, পরিচয়টা আরও জমবে। চলুন, অবশ্য যদি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। মোহন ধীরে ধীরে বলে, বাড়িতে একটু কাজ ছিল। এসপ্ল্যানেডে ট্রাম বদল করতে নেমে সুধা বিস্ময়কর স্বগতোক্তি করে, ওহ যা, ভুলে গেলাম, সর্দি হয়েছে, একটু কফি খেয়ে যাব ভেবেছিলাম। কলেজ থেকে বেরিয়ে কিছু খাইনি, খিদেও পেয়েছে চনচনে। খাওয়াবেন তো বুঝলাম, আপনিও খাবেন তো? তা বাড়ির অবস্থা সুধার তেমন ভালো নয়। কলেজের পর খিদে পেলে সস্তা কিছু খেয়ে কোনো রকমে পেট ভরাতে পারে। তাতে স্বাদ নেই, গন্ধ নেই। পুরুষ একজন সঙ্গীকে নিয়ে পাখার নিচে ভালো চেয়ারে গা এড়িয়ে খাবার সুখ নেই। সুলেখা বলল, এসব বাদ দে ভাই। সুধা বলল, তুই বড় হিংসুটি, ডেকে নিয়ে যাই তো আমি কি করব? বেশি প্রশ্রয় তো দিই না। তলে তলে কি চাল চাললো সুলেখা সেই জানে। কদিন পরে মীর্না নিজেই সুধার কাছে প্রস্তাব করল, তার ছোট বোনকে সে যদি পড়ায় 30 টাকা করে সে পাবে। সকালে 1 ঘন্টা আর বিকেলে 1 ঘন্টা। বাড়ি তোমার কাছেই, অসুবিধে হবে না। নিয়ম মতো মনোযোগ দিয়ে কিন্তু পড়াতে হবে। মথুরাবাবু তোমার কথা বললেন তাই, নইলে 30 টাকা মাসে, শুধু 30 টাকা দুবেলা পড়ানোর জন্য এত টাকা খরচ করে মীর্না তাকে 50 না হোক 40টা টাকা মাইনে দিতে পারে না? মরুকে 30 টাকাই সই, 2-1খানা শাড়ি কেনা যাবে, হাত খরচের কটা টাকা বেশি হবে।
তৃতীয় দিন সন্ধ্যার পর মির্নার ছোট বোনকে সে অতি কষ্টে পড়াচ্ছে। বাড়ির সামনে মোটরের পর মোটর এসে থামতে লাগলো। আরও 20 মিনিট পড়িয়ে মির্নার ঘরে গিয়ে মুখে পাউডার লাগিয়ে সে সোজা গিয়ে হাজির হলো বসবার ঘরে। চেনা আধ চেনা কয়েকজনের সঙ্গে বাক্য বিনিময় করে সুনীলের পাশের আসনে বসে পড়ল। কই, চা খেতে একদিন গেলেন না তো গরিবের বাড়ি? পরদিন সন্ধ্যার পর সুলেখা কয়েকটা সরু গলিতে পাক দিয়ে একটি বাড়িতে ঢুকে পড়ল। প্রেসে ছাপার কাজ চলবার দেওয়াল কাঁপানো শব্দ হচ্ছিল। ছোট একখানা ঘরে কাঠের টেবিলের সামনে একটি হাতল ভাঙা কাঠের চেয়ারে বসে মাঝবয়সী একজন প্রুফ দেখছিলেন। তাকে কাগজ, মেঝেতে কাগজ, চারিদিকে কাগজের ছড়াছড়ি, খবরের কাগজের অফিসের গন্ধে ঘরের বাতাস ভরা। মুখ তুলে একবার চেয়েই মথুরা বললে, বসো, কি খবর? সুধার খবর এরকম দাঁড়ালো? হ্যাংলা। মুখ না তুলে গলায় বিস্ময় না ফুটিয়ে মথুরা বললেন, হ্যাংলা? এসব মেয়ে কজন হ্যাংলা বেরোই শুনলে অবাক হয়ে যাবে। ছেড়ে দাও ওকে। আমায় টাকাটা দিতে পারবেন আজ? টাকা? এবার মাথা তুলে মথুরা আর নামালো না। মির্না টাকাটা দিচ্ছে না, ও টাকাটা আদায় করিয়ে দাও, ডবল কমিশন দেব। সহজে হবে না, চাপ দিতে হবে। কি করবে বলে দিচ্ছি, সবাই যেন একটু অবহেলার ভাব দেখায়। কথা বলতে আরম্ভ করলে কান না দিয়ে নিজেদের মধ্যে কথা চালাতে হবে। ওয়ার্কাররা যেন ডাকলে সাড়া না দিয়ে সরে যায়। 2-4 জন আসছি বলে চলে যাবে, আসবে না। মিনা যেন বুঝতে পারে কাগজের টাকাটা তাড়াতাড়ি দেওয়া চাই। বুঝিয়ে বলে দিও সকলকে। প্রুফ দেখতে আরম্ভ করে বললেন, চা খাবে নাকি একটু? আমায় কিন্তু 1 কাপ দিও। 3 পরে বাপের কাছে একটা চেক চেয়ে নিয়ে মির্না বলে, তোমার ওই মথুরবাবু বড় হ্যাংলা বাবা। আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।